সাবেক আইজিপি বেনজির আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, গভর্নরের সাথে এমডির বৈঠক। সোমবার থেকে গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন সেবার আশ্বাস। গণমাধ্যমের বড় একটি অংশ এখন ব্যবসায়িক নিয়ন্ত্রণে, মন্তব্য মির্জা ফখরুলের। তথ্যের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী সরকার, জানালেন তথ্যমন্ত্রী। সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। পুশিন নিয়ে সংসদে কথা না বলতে চাপ সৃষ্টির অভিযোগ বিরোধী দলীয় নেতা। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম। অবশেষে গ্রেফতার হলেন দুর্নীতির মামলায় অভিযুক্ত ফ্যাসিবাদ সরকারের সময়কার বহুল আলোচিত সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ৩০০ বিধিতে সংসদে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তার গ্রেফতারের ঘটনা পুলিশের ঐতিহাসিক সাফল্য। এ সময় তিনি সংসদকে আরও জানান, ছাত্র শিবির নেতা জিশানের নিখোঁজের ঘটনা সাজানো নাটক। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায় সংসদ। বিরোধিতায় তুমুল প্রতিবাদ ও হট্টগোল করেছে বিরোধী দল। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বলতে চাচ্ছেন, রবিবার বিকেল ৩টায় শুরু হয় সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত ও পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটসের প্রেক্ষিতে বেনজির গ্রেপ্তারের ঘটনা পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এই বিবৃতির সময় ছাত্র শিবির নেতা জিশান নিখোঁজের ঘটনা সাজানো নাটক বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিশান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিশান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। পুলিশ জিশানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? সেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেটেস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। এই সময় দুপক্ষকে শান্ত করতে বেশ বেগ পেতে হয় ডেপুটি স্পিকারকে। বিষয়টি নিয়ে কাউকে আর কথা বলার সুযোগ না দিয়েও রুল দেন তিনি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। পরে বাজেট আলোচনায় কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধী দলের নারী এমপিকে নিয়ে বিরূপ মন্তব্য করা নিয়েও উত্তাপ ছড়ায় সংসদ। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী,
দুইজনের বক্তৃতা শুনছি আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আপনারা সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে এই তথ্য জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। দুদকের ইতিহাসে রেড অ্যালার্টের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটি প্রথম। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বেনজির নীল বা লাল পাসপোর্ট গ্রহণ না করে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। 6টি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। প্রক্রিয়াটা ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। ভেঙে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদের সব সদস্যদের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47(3) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলমকে সরিয়ে নিতে জাতীয় সংসদে বিরোধী দলীয় জামাত ইসলামী সহ গ্রাহকদের অনেকে দাবি জানিয়ে আসছিলেন। এদিকে আজ সোমবার থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা নিরবিচ্ছিন্ন সেবা পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন। রবিবার বিকেলে ব্যাংকের চলমান তারল্য পরিস্থিতি ও গ্রাহকদের উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামী ব্যাংক নিয়ে অন্য কোনো বিষয় নয়, বরং বৈঠক হয়েছে ব্যাংকের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম, নগদ অর্থের প্রবাহ, লেনদেন পরিস্থিতি এবং আগামী দিনের নগদ অর্থের চাহিদা নিয়ে। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে, আরও বেটার সার্ভিস পাবে। তো সব ক্রাইসিস সলভ হয়ে যাবে। গ্রাহকরা আবার আগেও এরকম টাকা উঠে নিয়েছে, আবার ফেরত আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মায়ের ডাক প্ল্যাটফর্মের ব্যানারে থাকা গুম এর শিকার হওয়াদের পরিবারের সদস্যরা। রবিবার সংসদ ভবন অধিবেশন কক্ষের বাইরে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মায়ের ডাক এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুইপ রাকিবুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মায়ের ডাকের আহ্বায়ক ও সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন। উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন। পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে এ সময় সাজ্জাদুল প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদুল ইসলামকে এমন কাজে উৎসাহিত করেন তিনি। দেশীয় শিক্ষার ফলাফল সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। রবিবার রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। সারা দেশে শুধু শিক্ষা খাতে ৮৩,০০০ মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বলেন, প্রাথমিক স্তরে এখনও প্রায় ১০ লাখ শিশু শিক্ষার বাইরে রয়েছে। তাদেরকে শিক্ষার আওতায় আনতে সারা দেশে মিড ডে মিল চালু করছে সরকার। এছাড়া
সাথে এবার জিডিপির 2% বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি করে মন্ত্রী বলেন। আগামী 5 বছরে এর মধ্যে শিক্ষায় বাজেট 5% উন্নীত করতে কাজ করছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান আশ্বাস দিয়েছেন, ষষ্ঠ শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করার আর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীতে বিএএফ শাহীন কলেজে স্টার্ট আপ সায়েন্সে প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা এই তথ্য জানান। শওকত সাদিকের রিপোর্ট। নতুন প্রজন্মের উদ্বোধনী শক্তি, নতুন ধারণা আর বিজ্ঞান প্রকল্প নিয়ে রবিবার রাজধানীর বিএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন বক্তারা। আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ প্লাস পাওয়ার সেই সোনার হরিণের পিছনে আর ছুটব না। আমরা সৃজনশীল লেখাপড়া আনবো, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। রাষ্ট্রের দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী গড়ে ওঠে। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান দেশের প্রান্তিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে জোর দেন। জানান, সপ্তম শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত 37টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শওকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বড় একটি অংশ এখন ব্যবসায়িক স্বার্থের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমের বিকাশে শহীদ জিয়ার ভূমিকা ছিল অনন্য। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে দেখতেন। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষি, অর্থনীতি, গার্মেন্টস শিল্প ও প্রবাসী আয়ের খাত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শহীদ জিয়াউর রহমান। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানকে নিয়ে দেশে এখনও পর্যাপ্ত গবেষণা হয়নি। তার মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের মধ্যে আলাদা জাতিসত্তার চেতনা তৈরি করেছিলেন শহীদ জিয়া। এ সময় তিনি মিডিয়া হাউজের সমালোচনা করেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন, চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। We have seen it in the last regime, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি,
এখনও দরকার হলে প্রয়োজন হলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমের বিকাশে শহীদ জিয়ার ভূমিকা ছিল অনন্য। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে দেখতেন। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কই জননন্দিত হতে পারেন না তিনি যদি গণমাধ্যমের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গিকে চর্চা করতে না পারেন। রাষ্ট্রকে যদি স্বাধীন গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজে পৃষ্ঠপোষকতার দায়িত্বে না আনা যায় এবং রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণই থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার নিয়েও কথা বলেন বক্তারা। সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা অনেক কৃতজ্ঞ এই যেখানে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, যেখানে একটু আগে ফটো প্রদর্শনী উদ্বোধন মির্জা ফখরুল ভাই বলছিলেন যে এখানে একটা নতুন বিল্ডিং করে দ্রুত আপনারা সেটা করে ফেলেন। আশা করি ওনার কাছ থেকে সেই ঘোষণাটা আমরা পাবো। এবং আরেকটা দাবি জানাবো যে দৈনিক বাংলা যেটা বন্ধ করা হয়েছে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে, যেটা একটা ট্রাস্টের অধীনে পত্রিকা ছিল, যেটা রাজস্ব বাজেটে চলতো না, লাইভ বিএসএস, সেটা চলতো সরকারি বিজ্ঞাপন। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে 11 জন ও কুড়িগ্রামের 2টি সীমান্তে 9 জন এবং জয়পুরহাটের 5 বেবি সীমান্তে একজনকে পুষিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদিকে কুষ্টিয়া, শেরপুর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানান, রবিবার ভোর 4টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের 75 নম্বর মিলারের ভারতীয় অংশে 11 ব্যক্তিকে জড়ো করে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয়রা। এক পর্যায়ে বাধ্য হয়ে পিছু হটে তারা। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফ এর পক্ষ থেকে বারবার পুষিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হয়েছে তাদের সেই চেষ্টা। এদিকে সকালে জয়পুরহাটের 5 বিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফ এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের পুষিন নিয়ে সংসদে কথা না বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বাজেট ও বিচার ব্যবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। রবিবার রাতে সিলেট সার্কিট হাউসে 11 দলীয় জোটের নেতাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জামাতের আমির আরও বলেন, মানুষ যদি রাজনৈতিক দলের উপর আস্থা হারিয়ে ফেলে তবে দেশ শেষ পর্যন্ত জঙ্গি দেশে পরিণত হবে। সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে এবং অপর দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। দেশ হিসেবে জবাব দিলে প্রতিদিন যুদ্ধ লাগত বলে মন্তব্য করেন তিনি। সরকারি দল জনগণকে দেয়া প্রতিশ্রুতি চরমভাবে লঙ্ঘন করেছে বলেও অভিযোগ জামাত আমিরের। আনুষ্ঠানিক আরেকটা নোটিশ দেওয়া হয়েছে যে এটা কার্যতালিকা থেকে উল্টো করা হলো। আমাকে বিভিন্ন দিক থেকে অনুরোধ করা হয়েছে এই আলোচনাটা আপাতত না করার জন্য। আমি করবো, আমাকে যদি নোটিশের ভিত্তিতে না দেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবো। আমার মুখ যদি বন্ধ করে দেন আমি ওয়াক আউট করবো। তখন আমি জনগণের পার্লামেন্টে চলে আসবো, যেখানে স্পিকার সাহেবের আমার অনুমতি লাগবে না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রবিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। অ্যাটর্নি জেনারেল ব্রিফিংয়ে জানান, এই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না, নিয়মিত শুনানি করবে। সেই সাথে এই মামলার আপিলের পেপার বুক দ্রুত প্রস্তুত করার কথাও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। আর স্বপ্না আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছে। গত 7 জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। সাবেক আইজিপি বেনজির আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, গভর্নরের সাথে এমডির বৈঠক। সোমবার থেকে গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন সেবার আশ্বাস। গণমাধ্যমের বড় একটি অংশ এখন ব্যবসায়িক নিয়ন্ত্রণে, মন্তব্য মির্জা ফখরুলের। তথ্যের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী সরকার, জানালেন তথ্যমন্ত্রী। সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। পুশিন নিয়ে সংসদে কথা না বলতে চাপ সৃষ্টির অভিযোগ বিরোধী দলীয় নেতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।